আজকের আলোচনায় আমরা গভীরে যাব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অসাধারণ লেখার কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া বড় বাজার। হ্যাঁ, যেখানে কমলাকান্ত আফিমের নেশায় বুঁদ হয়ে এই গোটা পৃথিবীটাকেই দেখছে একটা মস্ত বড় বাজার হিসেবে। ঠিক। আর এই পুরো ভাবনাটার শুরু কিন্তু একটা খুব সাধারণ ঘটনা দিয়ে, তাই না? একদম। প্রসন্ন গোয়ালিনী, যে এতদিন ধরে তাকে দুধ দই খাইয়েছে, সে হঠাৎ একদিন তার জমানো হিসাবের পয়সা চেয়ে বসল। আর এই আপাত দৃষ্টিতে ছোট ঘটনাটা, বুঝলেন তো, কমলাকান্তকে অন্যরকম ভাবনায় ফেলে দিল। সম্পর্কগুলোর ভেতরের যে একটা স্বার্থের দিক আছে, সেটা যেন হঠাৎ করে তার কাছে খুব স্পষ্ট হয়ে উঠল। ঠিক। আর সেই জায়গা থেকেই আজকের এই আলোচনা। আমরা চেষ্টা করব কমলাকান্তের চোখে দেখা ওই রূপক বাজারটার ভেতরে ঢুকতে, বোঝার চেষ্টা করব বঙ্কিমচন্দ্র ঠিক কীভাবে তৎকালীন সমাজ, ধরুন জ্ঞানচর্চা বা যশের লোভ, এমনকি বিচার ব্যবস্থা, এগুলোর প্রতি তার শ্লেষ বা সমালোচনাকে তুলে ধরেছেন। হ্যাঁ, ওই বাজারের নানা পণ্যের আগালে যে গভীর মানেগুলো লুকিয়ে আছে, সেগুলোকেই একটু খুঁজে দেখা যাক। বেশ, তাহলে চলুন আমরাও কমলাকান্তের সঙ্গে সেই ভবের হাটের অলিগলিতে একটু ঘুরে আসি। তো প্রথমেই আসি ওই প্রসন্নর পয়সা চাওয়ার ঘটনায়। কমলাকান্ত তো শুনে একেবারে থো। হ্যাঁ, ওর তো ধারণা ছিল প্রসন্ন শুধু পণ্যে করবে বলেই ওকে এতদিন ধরে খাওয়াচ্ছিল। ঠিক তাই। যেই না দাম চাইল, অমনি মনে হলো, আরে এই স্নেহ, মায়া, মমতা, এগুলো সব তাহলে মিথ্যে, স্রেফস আকাশকুসুম। দেখুন, এখানে বঙ্কিম কিন্তু শুধু কমলাকান্তের ব্যক্তিগত অভিমানের কথা বলছেন না। আচ্ছা। তিনি আসলে দেখাচ্ছেন পুরো সমাজটাই কেমন করে ধীরে ধীরে একটা ব্যবসার জায়গা হয়ে উঠছে, যেখানে সম্পর্কের মাপকাঠিটাই হয়ে যাচ্ছে লেনদেন, স্বার্থ। প্রসন্নর এই দাবিটা যেন একটা একটা ট্রিগার। একদম, একটা অনুঘটক, যা কমলাকান্তকে ওই বৃহত্তর বাজারের ছবিটা দেখতে বাধ্য করল। বাইরের দুনিয়ার লেনদেন যে আরও কত জটিল, কত কুটিল হতে পারে, সেই ভাবনাটা উস্কে দিল। আর সেই ভাবনা থেকেই নেশার ঘোরে তার চোখের সামনে ভেসে উঠল ওই বিরাট হাট বা বাজার, যেখানে সবাই দোকান পেতে বসে আছে, খদ্দের খুঁজছে। উদ্দেশ্য একটাই, পয়সা আদায় করা, আর সুযোগ পেলেই ঠকানো। জীবনটাই যেন একটা সস্তায় কিছু কিনে নেওয়ার বা দর কষাকষির খেলা হয়ে দাঁড়িয়েছে। আর এটাই সবচেয়ে জরুরি কথা। এই বাজারটা কোনো সত্যিকারের জায়গা নয়, এটা একটা দারুণ রূপক। হ্যাঁ, তা তো বটেই। বঙ্কিম এখানে দেখাচ্ছেন জীবনের প্রায় সব কিছুই, এই ধরুন জ্ঞান বা সৌন্দর্য, খ্যাতি, এমনকি ধর্ম, সবই যেন এখানে বিকিকিনির পণ্য। আর এই বাজারের মূল চালিকা শক্তিটাই হল একে অপরকে ঠকানো। ঠিক। কে কাকে কত বেশি ঠকাতে পারে, সেটাই যেন আসল খেলা। এখানে সততা বা সরলতার কোনো দামই নেই মনে হচ্ছে। কমলাকান্ত প্রথমেই কোথায় ঢুকল? রূপের বাজারে, তাই তো? যেটাকে বলছে মেছো হাটা। হ্যাঁ, যেন পৃথিবীর সব সুন্দরীরা মাছ হয়ে ঝুড়িতে কিলবিল করছে। আর মেছুনিরা চেঁচিয়ে খদ্দের ডাকছে, বলছে এই মাছ খিঁডলে নাকি মোক্ষ লাভ পর্যন্ত হয়ে যায়, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব। কিন্তু রান্নার ব্যবস্থাটা যা কঠিন। সোনার হাঁড়ি লাগবে, চোখের জলে সেদ্ধ করতে হবে, আবার হৃদয়ের আগুনে কড়া করে ভাজতে হবে। ভাবা যায়? আর কাটাটাও নাকি মারাত্মক, হীরার কাটা। হ্যাঁ, গলায় বিঁধলে শাশুড়িরূপী বেড়ালের কাছে যেতে হবে। এদিকে দালাল পুরোহিত, সে দাম হেঁকে যাচ্ছে জীবন সর্বস্ব। কিন্তু মজাটা হলো, এত দাম দিয়ে কেনার পরেও এর আয়ু মাত্র কয়েক দিন। তারপরে পচে গন্ধ ছড়াবে। কমলাকান্ত তো এত দামে এমন পচা জিনিস কিনতে রাজি নয়, সে পালালো। মেঝুনিরা গালমন্দ করায় পালাতে বাধ্য হলো আর কি। তা বটে। আচ্ছা, এই যে রূপকে এত ভয়ঙ্কর, এত ঠুনকো একটা পণ্যের মতো দেখানো হলো, এর মানেটা কি? এর মানেটা কিন্তু, বুঝলেন তো, বেশ গভীর। বঙ্কিম আসলে সমাজের যে বাইরের রূপের প্রতি একটা অন্ধ মোহ আছে, হ্যাঁ, সেটা তো আছেই, সেটাকেই সাংঘাতিকভাবে ব্যঙ্গ করছেন। দেখাচ্ছেন এই সৌন্দর্যটা আসলে কত ঠুনকো, কত বিপজ্জনক। মানুষের জন্য সবচেয়ে বড় দাম, জীবন পর্যন্ত দিয়ে দিতে রাজি। হ্যাঁ, একদম। কিন্তু শেষ পর্যন্ত কিছুই টেকে না। এটা আসলে একটা ফাঁপা জিনিস, একটা মরীচিকা। বাজারের আর 5টা ঠকানোর জিনিসের মতো এটাও একটা ফাঁদ। রূপের বাজার থেকে বেরিয়ে কমলাকান্ত এবার এলো বিদ্যার বাজারে। এখানে আবার দুটো ভাগ, তাই না? হ্যাঁ, দুটো শিবির। একদিকে আছেন ফোঁটা তিলক কাটা টিকিধারী ব্রাহ্মণ পণ্ডিতরা, তসর গরতের ধুতি, গায়ে নামাবলি। তারা বিক্রি করছেন ঝুনো নারকেল। হ্যাঁ, এই ঝুনো নারকেল হলো কি প্রাচীন ভারতীয় ন্যায়শাস্ত্র, দর্শন, এইসব আর কি। তারা আলোচনা করছেন খুব কঠিন সব বিষয় নিয়ে,
ঘটত্ব, পটত্ব, নানা রকম অভাব, কার্যকারণ। উফ! আর তাদের মতে আসল জিনিস হলো ব্রাহ্মণী, আর দক্ষিণা না দিলে সব অপদার্থ। ঠিক। কমলাকান্ত তাদের ওই অবস্থা দেখে একটু দয়া করে নারকেল কিনতেও চাইল। কিন্তু শুনল কি যে নারকেল ভাঙার জন্য কোনো দা বা কিছু নেই। বিক্রেতারাই নাকি দাঁত দিয়ে ঝোবরা ছাড়িয়ে খান। এটা শুনে তো কমলাকান্ত নমস্কার করে সরে পড়ল। তা পড়বে নাই বা কেন? আচ্ছা, এই যে প্রাচীন জ্ঞানকে এভাবে ঝুনো নারকেলের সাথে তুলনা করা, এর কারণটা কি? এটা কি শুধু খুব কঠিন বলে? দেখুন, শুধু কঠিন নয়, এর থেকেও বেশি কিছু। বঙ্কিম আসলে বলতে চাইছেন এই জ্ঞানটা একেবারে পুঁথি সর্বস্ব, খুব নিরস, আর বাস্তব জীবনের সাথে এর কোনো সম্পর্কই নেই। আচ্ছা। সাধারণ মানুষের কোনো কাজেই লাগে না। শুধু কিছু পণ্ডিত নিজেদের মধ্যে কচকচানি করেন। সমাজের জন্য এর কোনো ব্যবহারিক উপযোগিতা নেই বললেই চলে। মানে খোলা ছাড়া নারকেলের শ্বাস যেমন খাওয়া যায় না, এটাও তেমন। অনেকটা তাই। সাধারণের নাগালের বাইরে। জ্ঞানের নামে এক রকমের ব্যবসা চলছে আর কি। ঠিক। এর পাশেই আবার অন্য দোকান সাহেবদের বোর্ডে লেখা এমএসআরস ব্রাউন, জোনস অ্যান্ড রবিনসন, established 1777 on the field of Plassey। এই ১৭৫৭ সালটা পলাশির যুদ্ধের সালটা। এটা নিশ্চয়ই এমনি এমনি দেননি বঙ্কিম। না না, একেবারেই না। এরা বিক্রি করছে নানা রকম নাটস বা জ্ঞান, ফিজিক্যাল, মেটাফিজিক্যাল, লজিক্যাল, ইললজিক্যাল। আর সেগুলো নাকি ভারতীয় যুবকদের দাঁত ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। শুধু তাই না, তারা আবার এক্সপেরিমেন্ট করেও দেখায়। এক্সপেরিমেন্ট কি রকম? যেমন ঘুষি মেরে দাঁত তুলে দেওয়া বা মাথা ফাটিয়ে দেওয়া। অন্যের মাথা পেলে নাকি ফ্রিতেই করে দেয়। মানে জ্ঞানের নামে অত্যাচার। তারা নানা রকম আকর্ষণের কথা বলে, মাধ্যাকর্ষণ, চম্বুকাকর্ষণ, কিন্তু দেখা যাচ্ছে ক্লেশাকর্ষণ বা কষ্ট দেওয়াতেই তারা বেশি পটু। কিল ঘুষি মেরে বিশ্লেষণ, বাহ! অগ্রিম টাকা দিলে নাকি চ্যারিটি হিসেবেও এই এক্সপেরিমেন্ট করানো হয়। হুম। এরপর হঠাৎ দেখা গেল ওই সাহেবরা লাঠি নিয়ে ব্রাহ্মণদের নারকেলের গাদায় চড়াও হয়েছে। সে কি? পণ্ডিতরা তো সব ফেলে দৌড়ে পালাচ্ছে, আর সাহেবরা সেই নারকেল কুড়িয়ে নিজেদের বিলিতি যন্ত্রপাতি দিয়ে কেটেকুটে খাচ্ছে। আর তার নাম দিচ্ছে অ্যাশিয়াটিক রিসার্চেস। এটা দেখে কমলাকান্ত নিজের ওপর কোনো অ্যানাটমিক্যাল রিসার্চেস হওয়ার ভয়ে ওখান থেকেও পালালো। এই যে পলাশির উল্লেখ আর এই এক্সপেরিমেন্ট, এই এশিয়াটিক রিসার্চেসের আড়ালে বঙ্কিম ঠিক কি বলতে চাইছেন? কি মনে হয় আপনার? আমার তো মনে হয় বঙ্কিম এখানে পশ্চিমী জ্ঞানচর্চার যে ঔপনিবেশিক আর কিছুটা আগ্রাসী চরিত্র, হ্যাঁ, সেটাকেই ধরছেন। এই জ্ঞান যে শুধু ভারতীয় জ্ঞানের ধারাকে ছোট করে দেখছে তাই নয়, তাকে জোর করে আত্মসাৎ করছে। ওই অ্যাসিয়াটিক রিসার্চেস নামটা তাহলে খুব গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। ওই নামে সত্যিই তখন প্রকাশনা ছিল, যেখানে প্রাচ্যের জ্ঞানকে নথিভুক্ত করা হতো। কিন্তু সেটা করা হতো ওই পশ্চিমী বা ঔপনিবেশিক দৃষ্টিকোণ থেকে, প্রাচ্যকে একটা অন্য বা অপর হিসেবে দেখিয়ে। মানে জ্ঞানচর্চার নামে একরকম দখলদারি। ঠিক। বঙ্কিম দেখাচ্ছেন এই জ্ঞানচর্চা শুধু বইয়ের পাতায় নয়, এটা বেশ হিংস্রও হতে পারে। আর এর প্রতিষ্ঠা হয়েছে দেশীয় জ্ঞানকে হয় ধ্বংস করে, না হয় আত্মসাৎ করে। তাহলে দুটো জ্ঞানকেই, মানে দেশীয়টা আর পাশ্চাত্যটা, দুটোকেই উনি ত্রুটিপূর্ণ বলছেন। হ্যাঁ, মনে তো হচ্ছে তাই। একটা স্থিবির, অকেজো, অন্যটা ভীষণ আগ্রাসী আর শোষণমূলক, দুটোতেই সমস্যা। বিদ্যার বাজারের এই অভিজ্ঞতা নিয়ে কমলাকান্ত এবার গেলেন সাহিত্যের বাজারে। সেখানে কি দেখছেন? সেখানে একদিকে দেখছেন বাল্মীকি আর অন্যান্য ঋষিরা অমৃতফল, মানে সংস্কৃত সাহিত্য, বিক্রি করছেন। আর অন্যদিকে পিচ, পেয়ারা, আনারসের মতো ভালো ভালো বিদেশি ফলও আছে, মানে পাশ্চাত্য সাহিত্য। অর্থাৎ ভালো জিনিসের অভাব নেই, কিন্তু আরেকটা দোকানে ভিড়টা যেন একটু বেশি। হ্যাঁ, আর সেখানে বিক্রেতা আর ক্রেতা দুদলই হচ্ছে শিশু আর অবলারা। আর তারা বিক্রি করছে কি? খবরের কাগজে মোড়া কাঁচকলা, অপক্ক কদলী। মানে তৎকালীন বাংলা সাহিত্য। এর মানে কি? বঙ্কিম কি নিজের ভাষার সাহিত্যকেই ছোট করছেন? ঠিক ছোট করা নয়, তবে খানিকটা সমালোচনামূলক তো বটেই। উনি বলতে চাইছেন সেই সময়ে, মানে সংস্কৃত বা পশ্চিমী সাহিত্যের তুলনায় বাংলা সাহিত্য ছিল অনেকটাই অপরিণত। আচ্ছা। আর এর পাঠক বা লেখক গোষ্ঠীও ছিল সীমিত। তাই ওই শিশু ও অবলার উল্লেখ। কাঁচকলা উপমাটা বেশ মজার, তবে এর মধ্যে লেখকের একটু হতাশাও মিশে আছে। যেন বলছেন এটার স্বাদ নেওয়ার মতো অবস্থা তখনও হয়নি। হয়তো তাই। বেশ, সাহিত্যের বাজার পেরিয়ে এবার কলুপটি, মানে তেলের বাজার। হ্যাঁ, সেখানে উমেদার আর মোসাহেবের দল
কলুন মতো তেলের ভাঁড় নিয়ে বসে আছে। কারো চাকরি বা টাকা আছে এটা শুনলেই হলো, ব্যাস তার পায়ে তেল দিতে ছুটল। আর বিনিময়ে চায় নানান সুবিধা, মেয়ের বিয়ে দেওয়া, বাড়ির পাঁচিল তুলে দেওয়া, নিজের একটা খবরের কাগজ চালিয়ে নেওয়া, এইসব আর কি। এ তো দেখছি চাটুকারিতা চূড়ান্ত। একদম। ক্ষমতা বা পয়সার পেছনে দৌড়ে নিজের আখের গোছানোর যে সংস্কৃতি, বঙ্কিম তাকেই ব্যঙ্গ করছেন। এই তেল দেওয়া কথাটা তো আজও আমরা ব্যবহার করি, তাই না? হ্যাঁ, করি তো। এটা আসলে সম্পর্কের ভিত্তি যে হওয়া উচিত, পারস্পরিক সম্মান, সেটাকেই নষ্ট করে দেয়। কমলাকান্ত এখানেও ভয় পেলেন, পাছে আফিমের লোভে কেউ তার পায়ে তেল দিতে আসে। হ্যাঁ, তাই সেই কলুপটি থেকেও তাড়াতাড়ি সরে পড়ল। এরপর সে পৌঁছালো যশের ময়রাপটিতে, মানে খ্যাতির মিষ্টির দোকান। খ্যাতিরও আবার মিষ্টির দোকান? এখানেও কি দুই দল? হ্যাঁ, এখানেও তাই। প্রথমত সংবাদপত্র লেখক বা সাংবাদিকরা। তারা কি বিক্রি করছে? তারা গুড়ের সন্দেশ বানিয়ে বিক্রি করছে, মানে ফাঁপা যশ আর কি। জোর করে লোকেদের খাওয়াচ্ছে, আবার দামও চাইছে। দাম না দিলেই কাপড় কাটতে আসছে, আর তাদের ওই যশের দুর্গন্ধে নাকি লোকে নাকে কাপড় দিয়ে হাঁটে। দামও নাকি খুব সস্তা, কিছু টাকা বা খাতির কিংবা বড়লোকদের গাড়িতে চড়ার সুযোগ পেলেই হলো। তার মানে খবরের কাগজের মাধ্যমে যে নামডাক হয়, বঙ্কিমের চোখে সেটা খুবই ঠুনকো, সস্তা আর দুর্গন্ধযুক্ত। ঠিক তাই। আর অন্যদিকে আছেন রাজপুরুষরা। তারা বিক্রি করছেন রায় বাহাদুর, রাজবাহাদুর, এই সব খেতাব, খেলাত, নেমন্ত্রণ, ধন্যবাদ, এই ধরনের মিঠাই। এর দাম কি? দাম হিসেবে তারা নিচ্ছেন চাঁদা, সেলাম, খোসামদ বা হয়তো রাস্তাঘাট বানিয়ে দেওয়ার মতো কাজ। বিতরণেও কোনো নিয়মকানুন নেই? একেবারেই না। কেউ হয়তো সব দিয়েও কিছু পায় না, আবার কেউ শুধু সেলাম ঠুকেই মনকে মন নিয়ে চলে যায়। এই দুই ধরনের সস্তা যশের ভিড়ে আসল বা অনন্ত যশের দোকানটা কোথায়? কমলাকান্ত সেই খাঁটি যশের দোকান খুঁজতে খুঁজতেই শেষে একটা অদ্ভুত জায়গায় এসে পড়ে। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, দোকানদারের কোনো সারা শব্দ নেই, শুধু একটা ভয়ঙ্কর গর্জন শোনা যাচ্ছে। আর বাইরে ফলকে লেখা। লেখা, যশের পণ্যশালা, বিক্রয়ও অনন্ত যশ, বিক্রেতা কাল, মূল্য জীবন, জিয়ন্তে কেহ এখানে প্রবেশ করিতে পারিবে না। বাবা, তার মানে? মানেটা খুব স্পষ্ট। বঙ্কিম বলছেন, সত্যিকারের যে যশ, যা চিরকাল থাকে, মানে অনন্ত যশ, সেটা অত সস্তা নয়। তার বিক্রেতা হল স্বয়ং সময় বা কাল, আর তার দাম হল জীবন। একমাত্র মৃত্যুর পরেই সেই আসল যশের বিচার হয়। খবরের কাগজের নামডাক বা সরকারের দেওয়া খেতাব, এগুলো তাহলে কিছুই না? বঙ্কিমের মতে এগুলো সব কৃত্রিম, ক্ষণস্থায়ী। আসল যশের কাছে এর কোনো দামই নেই। কমলাকান্ত অবশ্য প্রাণের মায়ায় সেই অনন্ত যশের দিকে গেল না, সে এগিয়ে গেল বিচারের বাজারের দিকে। কিন্তু গিয়ে দেখল সেটা বাজার নয়, একটা কসাইখানা। কসাইখানা বিচার ব্যবস্থার জন্য এমন একটা উপমা, সাংঘাতিক তো। হ্যাঁ, দেখছে টুপি সমলা মাথায় ছোট বড় কসাইরা, মানে বিচারকরা, ছুরি হাতে গরু কাটছে। গরু মানে? গরু মানে সাধারণ মানুষ বা তাদের মামলা মোকদ্দমা। ও। দেখছে মহিষের মতো যারা বড় আর শক্তিশালী, মানে প্রভাবশালী লোক, তারা শিং নেড়ে দিব্যি চলে যাচ্ছে, কেউ আটকাচ্ছে না। কিন্তু ধরা পড়ছে কারা? ছাগল, ভেড়া, গরুর মতো নিরীহরা, তারাই ধরা পড়ছে আর কাটা যাচ্ছে। কমলাকান্তকেও কি? হ্যাঁ, তাকেও একজন গরু ভেবে কাটতে এসেছিল। সে কোনো মতে একটা সালাম ঠুকে পালিয়ে বেঁচেছে। এর চেয়ে পরিষ্কার করে বোধহয় বিচার ব্যবস্থার দ্বিচারিতা আর দুর্বলের উপর অত্যাচারটা দেখানো যায় না, তাই না? একদম। বঙ্কিম দেখাচ্ছেন আইন বা বিচার কিভাবে প্রায়শই ক্ষমতাশালীদের জন্য একরকম আর ক্ষমতাহীনদের জন্য সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। কসাইখানা কথাটা একই সঙ্গে নির্মম আর অসাধারণ শক্তিশালী। আর এটা শুধু ১৯ শতকের কথা নয়, তাই না? আজও এর প্রাসঙ্গিকতা অস্বীকার করা যায় কি? খুবই কঠিন। এতগুলো বাজার ঘোরার পর কমলাকান্ত তো ক্লান্ত, কিন্তু প্রসন্নর ওপর রাগটা তার তখনও যায়নি। তাই শেষমেশ সে গেল দইয়ের বাজারটা একবার দেখতে। আর সেখানে গিয়ে সে যা দেখল তাতে একেবারে থো। কি দেখল? দেখল খোদ কমলাকান্ত চক্রবর্তী নিজেই সেখানে বসে আছে, একটা পচা ঘোলের হাঁড়ি নিয়ে। পচা ঘোল? মানে? মানে তার নিজের দফতর, তার লেখালেখিগুলোই যেন সেই পচা ঘোল। সে নিজেও খাচ্ছে, আবার অন্যকেও খাওয়াচ্ছে। বাহ,
এ তো অসাধারণ একটা আত্মসমালোচনা। তাই না? নিজের সৃষ্টিকেও তিনি এই বাজারের বাইরে রাখতে পারলেন না। হ্যাঁ, নিজের লেখাকেও তিনি একরকম বিকিকিনির জিনিস হিসেবেই দেখছেন, যার মান নিয়েও তিনি নিজেই সন্দিহান। তাই ওই পচা ঘোল উপমা। এই দৃশ্যটা দেখেই কমলাকান্তের ঘোরটা কেটে গেল। সে বাস্তবে ফিরে এলো। আর দেখল প্রসন্ন সত্যি সত্যি এক হাঁড়ে ঘোল নিয়ে এসে তাকে সাধছে, বলছে রাগ না করতে, আর দামও লাগবে না। এই শেষটা কিন্তু বেশ মজার, তাই না? হুম। একদিকে যেমন নিজের লেখাকে পচা ঘোল বলে চূড়ান্ত আত্মসমালোচনা করছেন, তেমনি আবার প্রসন্নর এই অপ্রত্যাশিত উদারতা পুরো বাজার দর্শনের শেষে এসে একটা অন্য সুর আনছে। তাহলে কি সব সম্পর্কই শুধু স্বার্থের নয়? মানবিকতার কি কোনো জায়গাই নেই? নাকি এটাও প্রসন্নর খদ্দের ধরে রাখার আরেকটা নতুন কৌশল? বঙ্কিম কিন্তু এখানে একটা ছোট্ট প্রশ্নবোধক চিহ্ন রেখে দিলেন পাঠকের জন্য। তাহলে মোটের ওপর যা দাঁড়াচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বড়বাজারের এই অসাধারণ রূপকের মধ্যে দিয়ে ১৯ শতকের সেই সময়টাকে ধরেছেন, যখন টাকা আর স্বার্থই যেন সবকিছুকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল। একদম। জ্ঞান, সৌন্দর্য, যশ, বিচার, সাহিত্য, এমনকি মানুষের আপসির সম্পর্ক, সবকিছুই যেন ওই বাজারের এক একটা পণ্য হয়ে উঠছিল। আর এই ব্যঙ্গচিত্রটা কিন্তু শুধু সেই সময়ের ছবি নয়, তাই না? একেবারেই না। এর আবেদনটা চিরকালীন। আজও আমরা চারপাশে তাকালে দেখি কিভাবে জীবনের নানা দিক ক্রমশ বাণিজ্যিক হয়ে উঠছে। তথ্যের বাজার, খ্যাতির বাজার। এমনকি সম্পর্কের বাজারও কি আজ আরও জটিল, আরও বড় হয়ে ওঠেনি? বঙ্কিম যে প্রশ্নগুলো তুলেছিলেন সেগুলো তাই আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। বঙ্কিমচন্দ্র প্রায় ১৫০ বছর আগে এই রূপক বাজারের ছবিটা এঁকেছিলেন। আজকের পৃথিবীতে এই বাজারের চেহারাটা ঠিক কতটা বদলেছে, বা আদৌ কি বদলেছে? আমরা আমাদের চারপাশের জগৎটাকে কি এখনও সেই রকমই একটা বাজার হিসেবে দেখতে পাই? এটা কিন্তু সত্যিই ভেবে দেখার মতো একটা প্রশ্ন।